কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক যদি না বাঁচে তাহলে দেশও বাঁচবে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতে পাচ্ছেন যে এটা আমার হচ্ছে একটা ধান ক্ষেত। তো এই ধান ক্ষেতে আমি আসছি হচ্ছে জ্বালা উঠাইতে, জ্বালা উঠাই ধান রোপণ করবো আর কি, যেই জমি আছে আমাদের সেই জমিতে। তো আসলে এই কাজ আমি কোনোদিন করি নাই। তো আমার আব্বা করতো, আমি দেখতাম, সাথে সাথে আব্বারে একটু হলেও সাহায্য করতাম, কিন্তু এভাবে পরিসরে বিগ পরিবেশে বড় পরিসরে আমি এগুলো আসলে করি নাই। কারণ আব্বা গত হয়েছে প্রায় 3-4 বছর হয়ে গেছে, তাও উনি এত দুনিয়াতে নাই। তো আসলে এই কাজটা তো এখন আমারই করতে হবে, কারণ এই জমি তো এখন ফেলে রাখা যাবে না। কারণ জমি ফেলে রাখলে জমির যে উর্বরতা সেই উর্বরতা চলে যায়। তো আসলে জমি ফেলে রাখা ঠিক না, এটা আসলে একটা সত্য কথা। তো যাই হোক, আমি এখানে 2 কেজির মতো বীজ ধান ফালাইছি। তো বীজ ধান ফালানোর ফলে এগুলো জ্বালা উঠছে। আমাদের এলাকায় ধানের যে প্রাথমিক অবস্থা এটাকে আসলে জ্বালা বলে। আপনাদের এলাকায় এগুলোকে কি বলে একটু কমেন্টস করে জানাবেন। তো গ্রামে যেহেতু চলে আসছি, তো কৃষিকাজ তো করতে হবে। তো চলুন এখন একটু বিশ্রাম নেওয়া যাক। ওহ ওহ, কৃষিকাজ প্রচুর পরিমাণে কষ্ট। কৃষিকাজ, হ্যাঁ, এই যে সারাদিন এইভাবে জ্বালা উঠানো, এই যে জ্বালাগুলা ধানের জ্বালা, এই ধানের জ্বালাগুলা উঠানো কিন্তু সোজা কথা না। সারাদিন ধরে একেবারে ঝুঁকে ঝুঁকে ধানের জ্বালাগুলা উঠানো, তারপরে সেই ধান রোপণ করা। কৃষকের কিন্তু অনেক কষ্ট, কিন্তু আসলে কৃষক ন্যায্য দামটা পায় না। তো ন্যায্য দামটা যেন যখন পাবে না, তখন কিন্তু কৃষক আর এই সমস্ত কষ্টের কাজ করতে আগ্রহী হবে না। আর যদি এই ধরনের কষ্টের কাজ যদি কৃষক না করে, তাহলে কিভাবে করব? আমি তো এই যে একদিন করে আমার তো অবস্থা খুবই খারাপ। তো খানিকক্ষণ বিশ্রাম নিয়ে আবার শুরু করলাম, কারণ আপনারা জানেন যে যেখানে জ্বালা ফালানো হয়, এই জ্বালা এখান থেকে উঠায় জমিতে রোপণ করা হয়। তো আসলে জমিটা আমার পাশে আছে, ওইখানে 5 ঘন্টা জমি, অনেক বড় জমি মোটামুটি। তো প্রচুর পরিমাণে জ্বালা লাগবে। তো আসলে আমি এই কাজে খুব একটা এক্সপার্ট না, যার কারণে আসলে দেখতে পাচ্ছেন যে খুব একটা তাড়াতাড়ি করতে পারি না। আসলে ওই যে হাঁসের ডাক দিতেছে, প্রচুর পরিমাণে হাঁস আছে এদিকে, তো জ্বালাগুলো খেয়ে ফেলে। তো এই ধানের জ্বালা উঠানোর একটা নিয়ম আছে, আসলে গোড়াগুলো যদি ছিঁড়ে যায় তাহলে হবে না, কারণ গোড়ার শিকড় থাকতে হবে, সেই অনুযায়ী সতর্ক অনুযায়ী আসলে উঠাইতে হবে। তো মোটামুটি ধানের জ্বালা উঠানোর পরে ধান খেতে চলে আসছি। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের ক্ষেত, ধানের ক্ষেত। তো এটা একটু নিচু জমি, যার কারণে পানি এখনো আছে। তো আমাদের এখানে ডিপ কল আছে, তো ডিপ কলে পানি দেওয়ার পরে আবার ভরে যাবে আর কি। তো আমি আসলে একটু আগে ভাগে জ্বালা রুখতেছি, কারণ আমার এই জায়গার জমিটা একটু নিচু। তো পানি যদি ডিপ কল থেকে পানি যদি ছাড়ে, তো একেবারে ডুবে যাবে। তো এই কারণে আগে ভাগে রোপণ করতেছি, যাতে একটু জ্বালাটা একটু বড় হয়, আর পানি ছাড়ার পরে মনে করেন যে জ্বালাটা পুরোপুরি ডুবে না যায়। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে ইরি ধান, আমার এটা হচ্ছে ইরি ধান, ইরি 29 বিআর 29, এটা আমি রোপণ করতেছি। তো এই ধান নাকি মোটামুটি ভালো, একটু চিকুন চিকুন ধরনের। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখেন আমি জ্বালা রুখতেছি, এখানে আমি আর 2-1 জন আছে, ওদেরকে আমি নিছি আর কি, কামলা নিছি আর কি। তো প্রায় দিনে 900 টাকা, চিন্তা করেন আসলে দিনে 900 টাকা করে কামলা খরচ গ্রামের ভিতরে। খুবই একটা কষ্ট বেশি আসলে। আগে এরকম মোটামুটি কষ্ট ছিল না, মোটামুটি পোষাইতো। এখন আসলে ওইভাবে মনে হচ্ছে পোষাবে না আর কি। যা হোক, তারপরেও নিজের ক্ষেতের ধান, তারপরে নিজের পরিশ্রম করা ধান, এটা খাইতে আসলে খুব একটা ভালো লাগবে। তো আসলে দিন দিন কামলা খরচ বেড়ে যাওয়ার কারণও আছে, কারণ চারিদিকে যে সমস্ত কিছুর যে পরিমাণে দাম, ওদেরও তো খাইতে হবে, চলতে হবে, ওদেরও তো সংসার আছে। তো যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি কেমন লাগলো একটু দোয়া করবেন, আমার যেন ধানগুলো বেশি বেশি হয় আর কি, বরকত হয় আর কি, সেই দোয়া করবেন। তো সব ঠিকঠাক আছে কিনা কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।